মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধান উপদেষ্টার। মাইলস্টোন স্কুল সরানো সহ ৮ দাবি অভিভাবকদের। উত্তাল মেঘনা, ট্রলারগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা। বাংলা বললেই বাংলাদেশি, তামিলনাড়ুতে ফের পশ্চিমবঙ্গের নাগরিক আটক। এবং র্যাঙ্কিংয়ে আবারও ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার বৈঠকে বসেন। সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যুতে অগ্রাধিকার দেয়া হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় তারা বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু আগে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয়। দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পুত্রজায়ায় পৌঁছানোর পর অধ্যাপক ইউনুসকে নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর আগে পুত্রজায়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আনোয়ার ইব্রাহিম ও অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ৩ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এই সময় অধ্যাপক ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। অধ্যাপক ইউনুস সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। গত রোববার সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে অগ্রাধিকার পাবে। প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। এ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন। প্রধান উপদেষ্টার সফরকালে মোট ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের সঙ্গে আজ স্থানীয় সময়ে বিকেল ৫টায় মতবিনিময় সভায় অধ্যাপক ইউনুসের যোগ দেওয়ারও কথা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এখানে অপার সম্ভাবনা রয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা
মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হয়। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, BMCCI ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। অন্যদিকে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্বজনেরা। মঙ্গলবার সকাল 7:30টায় এ মানববন্ধন শুরু হয়। এ সময় অভিভাবকদের চোখ ছলছল করছিল। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন। আমাদের বাচ্চাগুলোকে এই স্কুলে পুড়িয়ে মারা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর, দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া সহ 8 দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্বজনেরা। মঙ্গলবার সকাল 7:30টায় এ মানববন্ধন শুরু হয়। এ সময় অভিভাবকদের চোখ ছলছল করছিল। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন। স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রতিটি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা দিতে হবে। এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য 2 কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। সকালে মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। আমাদের আদরের সন্তান অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেন এই স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হলো, কারা এটার জন্য তাই সুষ্ঠু তদন্ত করতে হবে। আমি কেন কোচিং করাবো, আমাদেরকে মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে। আমার সন্তান প্রতিদিন এসে বলে ওর মার কাছে, আম্মু আমার সাথে আজকে স্যার মিসবিহেভ করেছে কোচিং করা না কারণে। আজকে যে এখানে প্রধান আছে উনি আজকে শত শত কোটি টাকার মালিক। কিভাবে হয়েছে? এই কোচিং বাণিজ্য করে এখানে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কোনো বাবা মার বুক যেন আর ভবিষ্যতে খালি না হয়। আমরা সরকারের কাছে সুষ্ঠু তদন্ত চাই। এ সময় অভিভাবকরা ফুলগুলো সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই, ফুল পাখি সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই, বাচ্চাগুলো পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 22টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী নিবন্ধনের জন্য ইসি আবেদন করা 84টি দলের মধ্যে 22টি মাঠ পর্যায়ের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। দলগুলোর দেওয়া তথ্য এবং মাঠ পর্যায়ের বাস্তবতার উপর ভিত্তি করে এ যাচাই কার্যক্রম পরিচালিত হবে। উত্তাল ঢেউ, ঝড় বৃষ্টি আর মাঝ নদীতে হঠাৎ আসা স্রোতের তোড়, এসব পেরিয়ে প্রতিদিন চাঁদপুর শহর থেকে মেঘনা নদীর পশ্চিমের প্রায় 20টি চরে যাতায়াত করেন হাজারো মানুষ। জীবিকার প্রয়োজনে তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এ পথ বেছে নিচ্ছেন। কিন্তু যাত্রীবাহী ট্রলারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বলতে নেই বললেই চলে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেশি থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। নৌ নিয়ম মানতে অনাগ্রহী অনেক মাঝি ও চালকের বেপরোয়া আচরণ যাত্রীদের আতঙ্ক বাড়িয়ে দেয়। সরকারি উদ্যোগ দেওয়া লাইফ জ্যাকেট ও বয়া থাকলেও অধিকাংশ সময় সেগুলো ব্যবহার হয় না।
বর্ষা মৌসুমে বা দুর্যোগকালে এই অবহেলা মৃত্যুর ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। প্রতিদিন শতাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রলার চাঁদপুর শহর থেকে চরাঞ্চলে যাতায়াত করে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হয় এসব ট্রলার। কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলামের ওপর বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়ে। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আসলে সম্ভব না। দেখতে পাচ্ছি সেনাবাহিনী ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে ফিরানোর পরেও দেখতে পাচ্ছি যদি পানি না থাকতো কি এক বড় ধরনের ফিরানো যাচ্ছে না, খুবই আসলে সম্ভব না। দেশে ভালো ফলন হওয়ায় চলতি মৌসুমে আমদানি করতে হয়নি পেঁয়াজ। দামও ছিল মোটামুটি হাতের নাগালে। গত ১৫ দিনে হঠাৎ করে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বাড়ায় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফলন বেশি হয় এমন জেলাগুলোর মোকাম থেকে সরবরাহ করে সারা দেশের চাহিদা মেটাতে হচ্ছে। এতে মৌসুম শেষের অজুহাতে মোকামগুলোতে পেঁয়াজ কমে আসার সুযোগ দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র। ভোগ্যপণ্যে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও হু হু করে বেড়েছে পেঁয়াজের দাম। গত ১৫ দিনের ব্যবধানে আকারভেদে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে বেড়েছে। খাতুনগঞ্জের আড়তদার ব্যবসায়ীদের দাবি, মৌসুম শেষে পেঁয়াজ কমে আসায় মোকাম মালিকরাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্তে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ায় ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার বিকেল ৪:৩০টার দিকে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম নামের ওই বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির 2 হাতে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি গ্রামে থেকে শাকসবজি কিনে বাজারে নিয়ে বিক্রি করেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে বাংলায় কথা বলে ফের হেনস্থার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলার জন্যই ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ু পুলিশের হাতে রাজীব শেখ নামে ওই শ্রমিক আটক হয়েছেন বলে দাবি তার পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, রাজীব শেখ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার টাকি পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের নাগরিক। তিনি ৫ থেকে ৬ বছর তামিলনাড়ুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত জুলাই মাসে তাকে আটক করে পেরেমবালা থানা পুলিশ। ভারতীয় নাগরিকত্বের সব রকম নথিপত্র জমা দেওয়ার পরও রাজীবকে আটক রাখা হয়েছে। জানা গেছে, প্রথম কয়েকদিন পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল রাজীবের। এরপর হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানার পক্ষ থেকে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হলে সব নথিপত্র পাঠিয়ে দেয় রাজীবের পরিবার। তবে এখনও ছাড়া পাননি রাজীব।
আমার স্বামী ওখানে দীর্ঘদিন 5-6 বছর কাজ করে তামিলনাড়ু থেকে। এবার ওরা ডকুমেন্টস চেয়েছিল, আধার কার্ড দেখাচ্ছিল, দেখার পরে ওরা থানায় নিয়ে যায়, প্রেমবালা থানায় তুলে নিয়ে যায়। সেখান থেকে কথা ঠিক মতন হয় না আমাদের সঙ্গে, কি খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে আমরা বুঝতে পারিনি, ফোনও ঠিক মতন হয় না। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ওকে যেন তাড়াতাড়ি শীঘ্র ছাড়ানো হয়ে যায়। বাবা বাংলা ভাষায় কথা বলছে ওরা বাংলাদেশি, ওরা বাংলা ভাষায় কথা বলে ওই জন্য বাবাকে আজ দীর্ঘ 22 দিন ধরে আটকে রেখেছে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং সরকারি স্মার্ট কার্ড, কেন্দ্রীয় স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, তার সত্ত্বেও ওরা ছাড়ছে না। আমার ওয়ার্ডের বাসিন্দার এবং আই কার্ড, আধার কার্ড সবই আছে। তামিলনাড়ু কাজের সূত্রে গেছে, সেখানে বাংলা ভাষা বলেছে বলে তাকে পুলিশ আটকিয়েছে। আমি চাইবো যা দ্রুত ছেড়ে দেয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পতন যেন ঘিরে ধরেছে বাংলাদেশকে। গত কয়েক বছর তুলনামূলক ভালো ফরম্যাট ওয়ানডেতেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে আইসিসি টিম র্যাঙ্কিংয়ে। গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজের মাত্র একটি ওয়ানডেতে জিতে র্যাঙ্কিংয়ে 10 নম্বর থেকে 9 নম্বরে উঠেছিল বাংলাদেশ। অন্য দলগুলোর ভালো খেলার ভিড়ে মাঠে না নেমেও ফের 10 নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। সোমবার আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা গেছে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে 9 নম্বরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশের মতো এক ধাপ অবনতি হয়েছে পাকিস্তানেরও। 4 নম্বর থেকে নেমে গিয়ে বর্তমানে পাকিস্তান অবস্থান করছে 5 নম্বরে। এক ধাপ উন্নতি করে পাকিস্তানের জায়গা দখল করেছে শ্রীলঙ্কা। 2006 সালের পর একটানা 1.5 যোগ র্যাঙ্কিংয়ে 2 অঙ্কে নামেনি বাংলাদেশ, কিন্তু চলতি বছরের মে মাসে 10 নম্বরে নেমে যায় লাল সবুজ বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।